আমি আপনার স্ত্রী নই। আর যদি আপনার স্ত্রী হতামও, যে মুহূর্তে শুনতাম যে আপনার আমার ওপর অধিকার আছে আপনি এটা বলছেন, তখনই আমি আপনাকে ত্যাগ করতাম। আমরা মেয়েরা না কোনো অবজেক্ট বা কোনো বস্তু নই, এটা হয়তো আপনি বারবার ভুলে যান। আর তাই আপনি ব্যক্তিগত সম্পর্কের মতন অধিকার বানাচ্ছেন। কথাটা পারলে মনে রেখে দেবেন, সুযোগ পেলেই আমার কাছে মাপ চাইবার চেষ্টা করবেন। আমি জানি আজকের ঘটনার পর আপনার আবার অনুতাপ হবে, আপনি আবার আমার কাছে ক্ষমা চাইবেন। দেখুন, বারবার ক্ষমার অযোগ্য কাজ করে না ক্ষমা চাইবার দৃষ্টটা আপনি দেখাবেন না। জিষ্ণু, প্লিজ চলো, এখানে দাঁড়িয়ে থাকার আর কোনো দরকার নেই। নীল এখনো কেন এভাবে ছুটছে ওর পেছনে? না না, ওকে আমার দিকে ঘোরাতে হবে, যে করেই হোক, বাই হুক অর বাই ক্রুক। মেঘ এখনো আমার ওয়াইফ, ওর ওপর শুধুমাত্র আমার অধিকার আছে, আমার। আর কখনো যদি মেঘের দিকে চোখ তুলে তাকাতে দেখেছি না, চোখ। প্লিজ প্লিজ, আমি আপনার সামনে হাত জোড় করে বলছি, আপনি যা বলছেন, যা ভাবছেন তা সম্পূর্ণ ভুল। মেঘ, মেঘ, গুরুজি কি এসে গেছেন? না না, উনি রাস্তায় আছেন, ফোন করেছিলেন আমাকে, আর আধ ঘন্টার মধ্যে চলে আসবেন। সরি, আমি বোধহয় একটু বেশি সময় নিয়ে ফেলেছি। একটুও বেশি সময় নাও না। আচ্ছা, তুমি জল খাবে? এ নাও। বেটার লাগছে? হ্যাঁ, অনেকটা। আর থ্যাংক ইউ আমাকে এতটা সময় একা থাকতে দেওয়ার জন্য। জিষ্ণু, আই এম ভেরি সরি ফর এভরিথিং। ওখানে যা যা ঘটেছে তার সব কিছুর জন্য আই এম ভেরি ভেরি সরি। দেখো, আমি তোমাকে যেতে বলেছিলাম ইউনিভার্সিটিতে। আমার একবার আন্দাজ করা উচিত ছিল নীল তোমাকে দেখলে কিভাবে রিয়্যাক্ট করতে পারে। আমার জন্যই তোমার এরকম অপমান হলো। আই এম সরি। আমি কিন্তু এবারে ওই দরজা দিয়ে চলে যাব, বিভাগী হয়ে যাবো একেবারে। বাবা, আমার জ্বালায় তুমি বিভাগী হয়ে যাবে? না না, তোমার জ্বালায় না, তোমার এই সরির জ্বালায়। উফ, এটা বড্ড জ্বালায়। কিন্তু আমার তোমাকে অনেক কিছুর জন্য সরি বলার আছে, আবার অনেক কিছুর জন্য থ্যাংক ইউ বলার আছে। তুমি কোনোটাই বলবে না, না সরি না থ্যাংক ইউ, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে খেলবো না। মেঘ, তুমি আমাকে তোমার বন্ধুর জায়গাটা দিয়েছো, বলো দিয়েছো কিনা, নাকি তুমি এর মধ্যে আমাকে অবন্ধু করে দিয়েছো, আমি জানতেও পারিনি। এ বাবা, সেই দিনটা যেন কোনোদিনও না আসে তোমাকে অবন্ধু করার। তবে বন্ধুদের মধ্যে নো সরি নো থ্যাংক ইউ। আর বন্ধুদের তাদের বন্ধুদের জন্য এরকম পরিস্থিতিতেও পড়তে হয় না। আজ তোমাকে আমার জন্য যা ফেস করতে হলো, যাই হোক, আমাদের এই কয়েক মাসের বন্ধুত্ব তোমাকে কি দিয়েছে? কিছুই তো দেয়নি, শুধুমাত্র তোমার বন্ধুর দীর্ঘশ্বাসের ফোঁসফোঁসানি আর তার জীবনের হাজার জটিলতার ধাক্কা।
তোমার বন্ধুত্ব যে আমাকে কি দিয়েছে মেঘ, সে আমি তোমাকে কোনোদিনও হয়তো বলে বোঝাতে পারবো না। এই যে তুমি আমার কাছে বসে আছো, এই যে তুমি আমাকে বিশ্বাস করেছো, এই যে তুমি আমাকে তোমার সুখ দুঃখে শরিক করেছো, এই যে আমার কাছে কত বড় পাওয়া। আজ সকলের সামনে আমার হয়ে বলতে তুমি দ্বিধা করলে না। মেঘ, তুমি তো আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান। থাক না, কি পেয়েছি কি দিয়েছি এই হিসেবগুলো থাক। কিন্তু আমি একেবারেই আজকের ঘটনাটা মেনে নিতে পারছি না। নিজেকে বারবার কাঠগড়ায় তুলছি। আমার জন্যই তোমাকে আজ এতটা অপমানিত হতে হলো, তাও আবার সকলের সামনে। আর আমি যে কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো আমার সত্যি সেটা জানা নেই। আমার খুবই অস্থির লাগছে, বিশ্বাস করো, খুবই অসহায় লাগছে। হয়তো মাপ চাওয়ার কথাটা আমিও তোমাকে বলতে পারি, তাই না? তুমি আবার কি করলে? তুমি তো কিছুই করনি, বরং তুমি তো আবার আমার সম্মান রাখার জন্য ওখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হলে। আমি তো দেখেছি তুমি একবারও উঁচু গলায় নীলকে কিচ্ছু বললে না, একবারও অসম্মান করনি। কিন্তু নীল, আচ্ছা নীল কেন এমনটা করলো বলো তো? সেটাই ওর নেচার, ওর পজেসিভ নেচার। একটা কথা বলো তো, তুমি আর নীল একে অপরকে খুব ভালোবাসো। প্লিজ 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 আমাকে শেষ করতে দাও, আমাকে বলতে দাও। আসলে তোমরা একে অপরকে খুব ভালোবাসো, তাই এই বিচ্ছেদটা সহ্য করতে পারছো না। দুজনেই বারে বারে ভুল করে ফেলছো। তুমি আমাকে কোন ভুলটা করতে দেখলে? হয়তো আমি সেই ভুলটা। নীল সেদিনও বিয়ে বাড়ি বাইরে আমাকে দেখে রেগে গিয়েছিল, আর আজও তাই। মেঘ, যদি আমি না থাকতাম তাহলে হয়তো। তার মানে এটা কি নীলের আমাকে ভালোবাসার প্রাক শর্ত নাকি? যে আমার কারোর সঙ্গে কথা হবে না, কোনো পুরুষের সঙ্গে কথা হবে না, কোনো পুরুষের সঙ্গে বন্ধুত্ব থাকবে না? এটা তো হতে পারে না, না যে বন্ধুত্ব থাকলেই ও তাকে এবং আমাকে অপমান করার অধিকার রাখবে। তুমি কি তাই বলতে চাইছো? না না, আমি সেরকম ভাবে বলতে চাইছি না। দেখো, নীল তো জানার সুযোগই পাইনি যে আমি কে, তোমার আমার সম্পর্কটা কি। হয়তো সবটা ঠিক করে জানলে ওর মনে এই সন্দেহগুলো থাকবে না। আর ওকে দেখছে, হঠাৎ দেখছে তুমি আমার পাশে, আর তাই হয়তো। আর তাই জন্য আমাকে এভাবে অপমান করবে? তুমি এটাই বলতে চাইছো? আচ্ছা, তুমিও কি ওই পুরুষদের মধ্যেই পড়ো যারা ভাবে যে মেয়েদের কোনো পুরুষ বন্ধু থাকতে নেই? তুমি যাকে ভালোবাসবে বা ধরো যাকে ভালোবাসো, তার সঙ্গে কি এমনটাই করবে? মেঘ, মেঘ তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি। বাট আমার এটা ভেবেই খারাপ লাগছে যে তুমি নীলের বিহেভিয়ারটাকে জাস্টিফাই করছো। দেখো, তুমি যদি নাও থাকতে না, তোমার ওই সন্দেহের জায়গাটায় নীল অন্য কাউকে নিয়ে আসতো। নীল তো আমাকে রূপকে নিয়ে পর্যন্ত সন্দেহ করেছে। তখন তুমি কোথায় ছিলে? তুমি আসার আগেও নীল আমাকে সন্দেহ করতো, আর তুমি চলে গেলেও নীল আমাকে সন্দেহ করবে। আমি আগেও বলেছি, আবারও বলছি যে এটাকে ভালোবাসা বলে না। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবাসি বলেই আমি তোমার চারপাশে আর কাউকে সহ্য করতে পারবো না, এটাকে ভালোবাসা বলে না। এই মনোভাবটাকে অসুস্থতা বলে। আচ্ছা, আজ যা হলো, যে নোংরামিটা হলো, তার মধ্যে ভালোবাসাটা তুমি কোথায় খুঁজে পাচ্ছ? দেখো, ভালোবাসা কিন্তু কখনো মানুষকে অমানুষ করে না। মানুষকে অমানুষ করে তোলে যেটা, সেটা হলো নিজেকে অধিকারী ভাবার মনোবৃত্তি, মালিক ভাবার মনোভাব। নীল নিজেকে আমার মালিক ভাবে, আমার মনের মালিক, আমার শরীরের ওপর তার মালিকানা, আমার গান বাজনা, ভালো লাগা মন্দ লাগা, সব কিছুকে নীলই কন্ট্রোল করবে, সেটাও ভাবে। শুধুমাত্র ও কন্ট্রোল করবে। দেখো, ভালোবাসা তো কখনো মানুষকে এরকম দমবন্ধ জায়গায় নিয়ে যায় না। ভালোবাসা না খোলা আকাশের মতো, যেখানে একেবারে
ডানা মেলে উড়ে বেড়ানো যায়, আর কেউ কখনো তার ভালোবাসার মানুষকে এভাবে অসম্মান করতে পারে না, এভাবে অপমান করতে পারে না, কখনো না, কখনো না। সৌরনীল, তুমি আজ ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে যে ঘটনাটা ঘটিয়েছ তার জন্য কিন্তু ইউনিভার্সিটি অথরিটি তোমার কাছে কৈফিয়ত তলব করবে, তার লেটার তোমার কাছে পৌঁছে যাবে ঠিকঠাক। তুমি যে ব্যবহারটা আজকে ইউনিভার্সিটির মধ্যে করেছো সেটা কিন্তু শিক্ষক সুলভ ছিল না। আমি আপনার কাছে সবটা এক্সপ্লেন করেছি। তুমি তোমার ব্যক্তিগত জীবনের সমস্যা এখানে এসে মেটাতে পারো না। ইউনিভার্সিটি চত্বরে আসা একটা বাইরের লোকের সঙ্গে তুমি যে ব্যবহারটা করেছো সেটা একটা রাস্তার গুন্ডাদের মতো ব্যবহার। তোমার ব্যবহার কিন্তু ক্ষমার অযোগ্য। স্যার, আই এম সরি। আরে মুখে বলে কোনো লাভ নেই। তুমি প্রকাশ্য জায়গায় ইউনিভার্সিটির মর্যাদাকে টেনে নামিয়েছো। তোমার চেয়ে ছেলেটার ব্যবহার তো অনেক ভদ্র ছিল। ইনফ্যাক্ট ও যদি সংযম না দেখাতো। স্যার, ও কিন্তু আউটসাইডার। ও একজন আউটসাইডার হয়ে আমাদের কলেজ ক্যাম্পাসে ঢুকে এসেছিল। আমাদের ইউনিভার্সিটি এখনো পর্যন্ত কোনো অভয়ারণ্য হয়ে যায়নি যে বাইরের কেউ সেখানে ঢুকতে পারবে না। আর শিক্ষাক্ষেত্র তো উন্মুক্ত থাকাটাই বাঞ্ছনীয়। হ্যাঁ, ওই ছেলেটা যদি কোনো অশান্তি করতো সেক্ষেত্রে সামলানোর ব্যবস্থা নেওয়া হতো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুরো অশান্তিটা তুমি একা করেছ। বেশ, তাহলে আমাকে সাসপেন্ড করে দিন। আমি যদি এত বড় অন্যায় করে থাকি তাহলে আমাকে স্যাক করবে। করব, আর একবার যদি তুমি এরকম কোনো ঘটনা ঘটাও তাহলে করবো। আমি তোমাদের HOD'র কাছ থেকে জানলাম তুমি এর আগেও নাকি অনেকবার মেঘকে ক্লাসের মধ্যে হেনস্থা করেছো। আমি কিন্তু সত্যি অবাক হয়েছি তোমার ব্যবহারে। সেবার ব্যাপারটা মিটে গিয়েছিল ডিপার্টমেন্টের ভেতরে। সৌরনীল, তোমার ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন যেন আমার ইউনিভার্সিটির মর্যাদাকে আর কোনোদিন ছোট না করে। আসতে পারো তুমি। গুরুজি, আমি বোধহয় আপনাকে অসন্তুষ্ট করেছি। আমাকে আমাকে মাফ করে দেবেন। এখন মাফ করে দেবার কথা তো তখনই ওঠে যদি তুমি কোনো অন্যায় করে থাকো। আমি তো তা বলছি না। বিষ্ণু, তুমি আমার সন্তান সম। তোমার মধ্যে একটা, কি বলবো, একটা টানাপোড়েন চলছে, সেটা আমি অনুভব করছি, প্রত্যক্ষ করছি। তুমি মাথা নিচু করে আছো কেন? আমার সামনে মাথা নিচু করে থাকতে হয় এমন কিছু করেছো কি তুমি? না না গুরুজি, আমি জানি তুমি তেমন কিছু করোনি। বিষ্ণু, তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তুমি কিন্তু জড়িয়ে পড়ছো মেঘের সঙ্গে। আমি জানি সেটা খুবই স্বাভাবিক, কারণ সঙ্গীতের ক্ষেত্রে তোমরা একে অন্যের পরিপূরক, কিন্তু জিষ্ণুর জীবনের ক্ষেত্রে তা নয়। সেখানে তোমরা একে অন্যের পরিপূরক নও। না, নই। আর গুরুজি, আমি হতেও চাইনি। তোমাকে এত কথা বলার কারণ কি জানো? আমার কেন জানি না খালি মনে হচ্ছে তুমি কোনো বড় মানসিক আঘাত পেতে চলেছ। তোমার মধ্যে, তোমার মনের মধ্যে মেঘকে নিয়ে অনেক চাওয়ার সৃষ্টি হচ্ছে। না না গুরুজি, আমি ওর কাছ থেকে কিচ্ছু চাই না। আমি ওকে সুখী দেখতে চাই, ওকে খুশি দেখতে চাই। গুরুজি, নীল ওকে বড্ড কষ্ট দিচ্ছে। আমি শুধু ওর যন্ত্রণার সময় ওর পাশে থাকতে চাই, একজন একজন ভালো বন্ধু হিসাবে। কিন্তু সেটা পারছো কি? কেবল বন্ধু হিসেবে থাকতে? আমার কাছে না, তুমি নিজের কাছে এই জবাবটা চাও। পারছো কি নিজের সব আবেগ বিসর্জন দিয়ে থাকতে? জিষ্ণু, তুমি শিল্পী। আবেগ না থাকলে তো শিল্পী হয় না। তুমি সেই আবেগে ভেসে যাওয়া মানুষ। কিন্তু এমন কোনো পরিস্থিতি হবে না তো যাতে মেঘ তোমাকে ভুল বোঝে? গুরুজি, আপনি কি আমাকে ওর থেকে দূরে চলে যেতে বলছেন? না, দূরে চলে যাবে কিনা সেটা তো তোমার সিদ্ধান্ত।
আমি শুধু চাইবো না যে মানসিক আঘাত পাওয়া তোমার মতন ছাত্রকে আমি হারাই, সঙ্গীত একজন শিল্পীকে হারাক। আমি তোমাদের কিছু কথা শুনেছি, দেখেছি তোমাকে, তোমার আবেগ যা হয়তো মেঘও দেখেনি, আমি দেখেছি। বিষ্ণু, আমি তোমাকে মেঘের থেকে দূরে সরিয়ে রাখতে চাই না, আবার মেঘের দিকে ঠেলেও দিতে চাই না। তোমাদের দুজনের একসঙ্গে গাওয়া প্রথম গান শুনে আমার মনে হয়েছিল যে তোমাদের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া আছে, সুরের বোঝাপড়া, তালের বোঝাপড়া, লয়ের বোঝাপড়া। আমি তোমাকে এইসব বলছি তার একটাই উদ্দেশ্য, তুমি হয়তো নিজেও জানো না যে মেঘকে নিয়ে তোমার মনে একটা অন্য সুর তৈরি হয়েছে, আমি সেটা দেখতে পাচ্ছি। গুরুজি, আজ আমার কোথাও মনে হয়েছে আমার উপস্থিতি ওদের মধ্যে আরো বড় ব্যবধান তৈরি করেছে। ওরা কিন্তু একে অপরকে খুব ভালোবাসে, আর ভালোবাসে বলেই ওদের মধ্যে এত বড় একটা জটিলতা সৃষ্টি হয়েছে। তোমার যদি মনে হয় যে তুমি সরে গেলে এই জটিলতা কেটে যাবে, তাহলে তাই করো। শুধু নীরবে সরে গেলে হবে না গুরুজি, আমাকে একবার নীলের সাথে কথা বলতে হবে। ওর মনের মধ্যে যে আমাকে নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে তা আমাকে ভেঙে ফেলতে হবে, একটা একটা করে। তাতে কিন্তু তুমি তোমার নিজের বিপদ বাড়াতে পারো। তোমার কাছ থেকে এই সৌরনীল ছেলেটির কথা যতটুকু জেনেছি, তুমি কথা বলতে গেলে কিন্তু তোমাকে অপমান করতে পারে। সে করে করুক, আমি গুরুজি এত নিজে অপমানের কথা ভাবি না, কিন্তু আমি তাকে বাধ্য করব আমার কথাগুলো শুনতে। আমি তাকে বোঝাবো যে আমার আর মেঘের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আর তারপর তারপর তুমি কি করবে? আপনি যেমন বলবেন। আমি যদি বলি যে এই শহর থেকে চলে যাও, যাব। কষ্ট পাবে না মেঘের জন্য? মেঘ যদি ভালো থাকে সে কষ্ট আমি মেনে নেব। আর যদি শোনো যে তোমার সব চেষ্টার পরেও মেঘ ভালো নেই, তখন কি করবে? আমি 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 কিছু জানি না গুরুজি, আমি সত্যি জানি না। তখন কি করব সেটাও আপনি বলে দেবেন। তুমি তবে মেঘের স্বামীর সঙ্গে কথা বলবেই। হ্যাঁ, আমি যদি তাদের বিচ্ছেদের নিমিত্ত হই তা আমার সহ্য হবে না। আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না, মেঘের দিকে তাকাতে পারবো না। আর মেঘ যদি তোমার মনের কথা বুঝতে পারে, বুঝতে পেরে তোমার হাত ধরতে চায়? না না গুরুজি, সে ভাবনাও আমি মনে আনতে চাই না। আমি জানি মেঘ আমাকে বন্ধুর চোখে দেখে। আমি ওর কাছে আমার প্রেম চিরকাল গোপন করে রাখবো, কোনোদিন জানতে দেব না। কি করব আমি? তাহলে আমি কি করব? রূপকে কোনোদিন কি আমি বদলাতে পারবো? ওকে বদলানো কি আদৌ সম্ভব? সম্ভব না। তাহলে সারাটা জীবন আমি কি করব? এইভাবে সহ্য করে যাব আর অপেক্ষা করে যাব কবে রূপ স্বাভাবিক হবে? কেন? রূপের মা আমাকে বলেছেন বলেই কেন রূপকে বদলাবার দায় আমাকে নিতে হবে? তিনি তো নিজে একবারও ছেলেকে বদলাবার চেষ্টা করছেন না, ছেলে ষড়যন্ত্রে সামিল হচ্ছেন। হ্যাঁ, আমি একটা ভুল করেছি জীবনে, মানে সেই ভুলের বোঝা বয়ে কেন বেড়াবো আমি? বলে দেবো আমি কালকে বাড়িতে সবাইকে সবকিছু বলে দেবো। বলে দেবো যে আমি ভুল করেছিলাম, তোমরাও ভুল করছো।
রূপ মানুষ নয়, শয়তান। বলে দেবো সবাইকে যে মেয়ে কি ঠিক বলেছিল, মহিরুদি ভুল বলেছে, সবাইকে ভুল বুঝিয়েছে। কালই সুযোগ আমার এই বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার। আমি সবাইকে সবকিছু বলে দেবো। কাল তো রূপ সর্বত্র আমার পেছন পেছন করতে পারবে না, ঘুরলেই বাকি। আমার বাড়িতেও আমায় কি করবে? কিছু করতে পারবে না, আমি বলে দেবো। জিনি, রূপকে বুঝতে দেওয়া যাবে না আমি কালকের ব্যাপারে কি প্ল্যান করেছি। গিনি, আই এম সরি গিনি। গিনি, আমি আমার বিহেভিয়ারের জন্য সরি। প্লিজ তুমি কিছু মনে করো না। দেখো, কথাগুলো আমি এমনি এমনি বলছি না, আই রিয়েলি মিন ইট। আমি কানে ঠিক শুনছি রূপসান্নাল? তুমি আমায় সরি বলছো? নেশাটা বেশি হয়ে গেছে নাকি? না না গিনি, আমি কোনো নেশা করিনি। তুমি আমার দিকে দেখো গিনি, আমি কিছু বলতে চাই, তুমি প্লিজ বসো। প্লিজ রূপ, বলো, শুনছি। গিনি, আমার কাছে এসে বসো না, কিছু কথা আছে, এসো এসো বসো। কাছে বসলে মারতে সুবিধা হবে। আজ বেরোন, কালকের মতো তো তাক মেলাবে না।